ভাইজান জুতা বাহিরে রেখে আসেন, ঘরটা ময়লা হয়ে গেছে। ছোট চাচার কথা শুনে বাবা বসা থেকে উঠে ময়লা জুতা বাইরে রেখে আসতে চাই, সাথে আমার জুতো জোড়াও নিয়ে যাই। জুতা রেখে আসবার পর বাবা হাত দিয়ে গায়ের পাঞ্জাবিটা মুছে তারপর সোফার উপর বসে। এই বাসার সবকিছু স্বচ্ছ কাচের মতো, শুধু আমার বাবার গায়ের পোশাকটাই ময়লা। যদিও অন্য সময় তেমন ময়লা মনে হয়নি, এখন এই বাসায় আসবার পরে বেশি ময়লা মনে হচ্ছে। বাবা তার পাঞ্জাবি মুছে তারপর সোফায় বসেন। আমি তাকিয়ে দেখি বাবার পাঞ্জাবিতে একটা হলুদ দাগ লেগে আছে। মা পাঞ্জাবি ধুয়ে দিয়েছেন ঠিকই, তবে দাগ তুলতে পারেননি। বাবা গুটিয়ে বসেন, আমিও বাবার মতো করে গুটিয়ে বসি, যেন পায়ের ধুলো ফ্লোরে না লেগে যায়। এটাও খেয়াল করি বাবার দেখা দেখি। বাবা হেসে কথা বলছেন, ছোট চাচা গম্ভীর হয়ে আছেন। এমন গম্ভীর হয়ে থাকেন আমার স্কুলের অঙ্কের শিক্ষক, স্যারকে কখনো হাসতে দেখিনি। ছোট চাচাও কি হাসেন না? না, ছোট চাচা হাসেন। ছোট চাচাকে তার ছেলেদের সাথে হাসতে দেখেছি, চাচির সাথে হেসে হেসেই কথা বলেন। তবে বাবা আশায় এমন গম্ভীর মুখ করে বসে আছেন। বাবা বললেন, শওকতের মায়ের অবস্থা বেশি ভালো না, তোর কাছে যদি কিছু টাকা থাকে 1000-20 টাকা দে, আমি 2 মাস পরেই ফেরত দিয়ে দিব। ছোট চাচা বললেন, ভাইজান এখন আমার কাছে টাকা নেই, আর দেখো প্রতিদিন আমার কাছে টাকা ধার নিতে আসবে আর আমি টাকা দিয়ে দিব, এমনটা ভেবে বসে থাকো কেন? চাচার এই কথা শুনেও দেখলাম বাবার মুখে একই হাসি লেপটে আছে। বাবার কি মন খারাপ হয় না, নাকি মানুষ অভাবের দিনে সবকিছু সহ্য করে নিতে পারে? বাবার মুখে একরকম মৃদু হাসি। এই হাসির নাম কি তবে অভাবের হাসি? যত অপমান করা হোক মুখে হাসি রেখে সবকিছু সহ্য করতে হবে। ছোট চাচা ঘরের ভিতর চলে যায়, তখন ছোট চাচার বড় ছেলে রোকন আসে। রোকন আমার বয়সী, এবার ক্লাস 6-এ পড়ে। রোকন আর আমি এক বয়সী হলেও দুজনের জীবন আলাদা। রোকনের ঘর ভর্তি খেলনা, আর আমার ঘরে শুধু একটা ভাঙা হেলিকপ্টার আছে, যা 3 বছর আগে বাবা কিনে দিয়েছেন। রোকন এসেই আমার পাশে বসে, আমার কাছে বসে জিজ্ঞেস করে, তুমি কখনো বরফের ভিতর হেঁটেছো? আমি বলি না। রোকন বলে, আমরা বরফের দেশে যাচ্ছি ঘুরতে। ঘরের ভিতর থেকে চাচা রোকনকে ডাক দিলে ও ভিতরে চলে যায়। বাবা বের হয়ে আসে ছোট চাচার বাসা থেকে। আমরা দুজনেই রাস্তায় এসে দাঁড়িয়েছি। ছোট চাচার ঘরের ভেতরে ঠান্ডা বাতাস ছিল, এখন ভীষণ গরম, বাইরে অনেক রোদ। বাবার সাথে আমি হাঁটছি। বাবার মুখে এখন আর হাসি নেই, গম্ভীর হয়েই হাঁটছেন। বাবা মুখে হাসি রাখে যখন কারো কাছে টাকা ধার করতে চাই, এই যেমন দোকানে বাকিতে বাজার নিতে হলে, তখন মুখে একটা হাসি রাখে। ছোট চাচার কাছে টাকা ধার চাইতে গেলে মুখে হাসি রাখে। বাবা বিশ্বাস করেন তার হাসিতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, তবে কিছুই সমাধান হয় না। টাকা দিতে না পারায় দোকানদার বাজার রেখে দেয়। ছোট চাচা গম্ভীর মুখে না বলে দেয়। বাবার সাথে হাঁটতে হাঁটতে বলি, বাবা বরফের দেশ কোথায়? বাবা কোনো উত্তর দেয় না। আমি আবারও জিজ্ঞেস করি, বাবা সেখানে কি বরফ দিয়ে ঘর বানানো? বাবা এবারও কোনো উত্তর দেয় না। আমি মনে মনে বরফের দেশে একটা ছবি আঁকতে থাকি। বাবা আমার দিকে তাকিয়ে বলেন, শরবত খাবি? আমি বলি খাবো। রাস্তার পাশে একটা লোক লেবুর শরবত বিক্রি করছে, প্রতি গ্লাস 10 টাকা। বাবা 2 গ্লাস লেবুর শরবত নেন। লোকটার কাছে ছোটখাটো খালি বোতল আছে। বাবা সেই বোতলে মায়ের জন্য 1 গ্লাস শরবত নেয়। শরবতের বোতল নিয়ে আমরা বাসার দিকে হাঁটতে থাকি। মা অসুস্থ হবার পর থেকে রান্নাঘরে তেমন যেতে পারে না। চুলার পাশে বেশি সময় থাকলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কাশি কিছুতেই থামে না। এমন ভাবে কাশি দেই মনে হয় আমার মায়ের বুকের ভেতর থেকে সবকিছু বেরিয়ে আসবে। মায়ের আবার কাশি উঠেছে। বাবা রান্নাঘরে ছুটে যায় তরকারি দেখতে। মা ইশারা দিয়ে বলেন জানালা খুলে দিতে। আমি জানালা খুলে দিই, আর জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসলে মায়ের কাশি কিছুটা কমে। বাবা রান্নাঘর থেকে এসে মায়ের হাতে লেবুর শরবত দিয়ে বলেন, এটা খেয়ে নাও, ঠান্ডা আছে, শরীর শীতল হয়ে যাবে। মা শরবত খায় না, আঁচলটা মুখের উপর রেখে বিছানায় শুয়ে থাকে। মায়ের চিকিৎসার জন্য 35,000 টাকার দরকার। এখন 15,000 টাকা বাবা জোগাড় করতে পারলেও বাকি টাকাটা কিছুতেই জোগাড় করতে পারেনি। বিকেলবেলা বাবার বন্ধু শহীদুল কাকা মাকে দেখতে আসেন। বাবা কোথায় কোথায় আবার সেই লজ্জা মার্কা হাসি দেয়। শহীদুল কাকার কাছে কিছু টাকা ধার চায় মায়ের চিকিৎসার জন্য। বাবার একটা কাপড়ের দোকান আছে। শহীদুল কাকার কাছে বলেন, চাইলে দোকানটা বন্ধক হিসেবে টাকাটা দিতে পারো। শহীদুল কাকা বলেন, কি বলছো তুমি এসব? তুমি আমাকে অল্প করে দিয়ে দিও, তাতেই হবে। সন্ধ্যায় বাসায় এসো, বাসায় কিছু টাকা আছে, আগামীকাল ব্যাংকে রাখবো কথা ছিল। বাবার চোখ এবার ছলছল করে ওঠে। মায়ের চিকিৎসা শহীদুল কাকার দেওয়া টাকাতেই হয়। মা পুরোপুরি সুস্থ হতে 2 মাস চলে যায়।
আমাদের স্বাভাবিক জীবন চলতে থাকে। বাবা মাসে মাসে কিছু টাকা শহীদুল কাকাকে দিয়ে দেন। আমি কেবল ক্লাস 7-এ উঠেছি। স্কুলে টিফিন টাইমে সিঁড়ি থেকে নামতে যেয়ে পায়ে হোঁচট খাই। ডান পায়ের একটা নখ ভেঙে রক্ত বের হয়। তখন দেখি স্কুলে শহীদুল কাকা এসেছেন। শহীদুল কাকা আমার মাথায় হাত রেখে তারপর চলে যায় লাইব্রেরির দিকে। লাইব্রেরি থেকে বের হয়ে আমাকে বলে স্কুল ব্যাগ সাথে নিয়ে নিতে। আমি বলি, কাকা আমার স্কুল এখনো ছুটি হয়নি। কাকা বলেন, তোর স্যারের সাথে কথা বলেছি।